আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। আমরা তোমাদের নবম শ্রেণীর চ্যাপ্টার 4-এর 4.33 নিয়ে আজকে কাজ করব। এখানে চমৎকার কিছু বিষয় রয়েছে, যদিও বা তোমার কাছে সম্পূর্ণ মনে হবে না, কারণ একটি বিরাট একটা উপন্যাস থেকে সামান্য একটু অংশ তুলে দেওয়া হয়েছে এবং এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমরা পাব এবং পরবর্তীতে দুটি অ্যাক্টিভিটি এই তথ্যের উপর করতে হবে। সেই তথ্যটি হলো যে আসলে এখানে প্রশ্ন উত্তর দেওয়া থাকবে এবং সেগুলো আমাদের এই প্যাসেজটি পড়ে আমরা সেটি লেখার চেষ্টা করব। প্রথমে আমরা জেনে নেব, এখানে একটা আমরা ছবি দেখতে পাচ্ছি। ইনি হলেন বিখ্যাত ইংলিশ লেখিকা, তিনি প্রাইড অ্যান্ড প্রেজুডিস লিখেছেন এবং তিনি তার বর্ণিল জীবনের যে কর্ম রয়েছে তার মাধ্যমে তিনি এখনও পৃথিবীতে বেঁচে রয়েছেন। মানুষ তাকে স্মরণ করে শ্রদ্ধার সাথে। আমরা জেনে নিব তার পরিচয় এবং তার সামান্য লেখার অংশ, যেটা আমরা প্রাইড অ্যান্ড প্রেজুডিস উপন্যাস থেকে এখানে পাবো। জেনে নেই প্রথমেই লেখিকার সম্পর্কে। জেন অস্টিন, তিনি হলেন জেন অস্টিন এবং তিনি কি একজন ফেমাস ইংলিশ অথর, রিনাউন্ড মানে স্বনামধন্য, ফর হার মাস্টারপিস প্রাইড অ্যান্ড প্রেজুডিস। মাস্টারপিস শব্দটা আমরা এখানে জেনে নেব। মাস্টারপিস শব্দের অর্থ হলো শিল্পকর্ম বা মহৎ রচনা। তিনি আর জন্ম মৃত্যু সাল এখানে দেওয়া রয়েছেন। তিনি স্বনামধন্য এবং বিখ্যাত ইংলিশ লেখক ছিলেন। তিনি তার গ্রন্থ প্রাইড অ্যান্ড প্রেজুডিস তিনি লিখেছেন। এখানে হার স্টোরিজ বিউটিফুলি ক্যাপচার্ড হাউ পিপল বিহেভড অ্যান্ড ইন্টারেক্ট ইন দ্য 19th century। কথাটি হলো তার যে 19 শতকের লোকেরা কিভাবে আচরণ করত এবং পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া দেখাতো তা সুন্দরভাবে তুলে ধরা হয়েছে তার লেখনীর মাধ্যমে। অর্থাৎ ওই সময়ে 19 শতকের দিকে সমাজে যে ধরনের অসঙ্গতি, অন্যায়, অবিচার হতো, লেখক সুন্দরভাবে সেগুলো কী করতেন, লেখনীর মাধ্যমে তুলে ধরতেন। উইথ হার ক্লেভার হিউমার অ্যান্ড কেয়ারফুল অবজারভেশন, আমরা যদি দেখতে পাই তার যত্নশীল এবং হাস্যরসাত্মক এবং যে অবজারভেশনটা রয়েছে অর্থাৎ পর্যবেক্ষণ রয়েছে, সেগুলো কি এখনও আমরা এই অস্টিনের বইগুলো আজও প্রিয়। এই অস্টিন বুকস আর স্টিল লাভ টুডে, এখনও তার বইগুলো এগুলো কারণে মানুষের কাছে অনেক প্রিয়। শি ইজ কনসিডার্ড এ ক্লাসিক রাইটার who understood the society deeply and wrote stories that are truly special। যে তাকে একজন ক্লাসিক লেখক হিসেবে বিবেচনা করা হয়, যিনি সমাজকে গভীরভাবে বুঝতেন এবং এমন গল্প লিখেছিলেন যা সত্যি অনন্য। আমরা এর অর্থগুলো স্ক্রিনে একটু পরে দিয়ে দেবো পুরো প্যারাটা পড়ার পর, তাহলে তুমি বুঝতে পাবে। Pride and Prejudice by Jane Austen is a classical novel that explores society, manners and relationship with and charm। কথাটির অর্থ হলো যে জেন অস্টিন প্রাইড অ্যান্ড প্রেজুডিস হলো একটি ক্লাসিক উপন্যাস যা সমাজ, আচার, ব্যবহার এবং সম্পর্কে সুবুদ্ধিদীপ্ত ও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করে। রিলেশনশিপ মানে আমরা জানি যে সম্পর্ক, ম্যানার মানে আচার আচরণ এবং এক্সপ্লোর শব্দটা দেখো, এক্সপ্লোর শব্দটির অর্থ হলো যে বিশ্লেষণ করা অর্থাৎ তিনি সমাজের আচার আচরণ এগুলো প্রত্যেকটা জিনিস তিনি বিশ্লেষণ করতেন তার লেখনীর মাধ্যমে। তার মধ্যে এই পুরো অর্থটা আমরা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছি, যা দ্বারা বোঝা যাচ্ছে যে আসলে তিনি কতটা মেধাবী এবং কতটা সচেতন এবং সমাজের প্রতি কতটা দায়িত্বশীল ব্যক্তি ছিলেন, যে তিনি সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরতেন। এরপর আমরা একটি বিষয় দেখব, বিষয়টি একটু দেখার চেষ্টা করব যে আসলে মূলত এই একটি অংশ আমরা প্রাইড অ্যান্ড প্রেজুডিস উপন্যাস থেকে পাবো। আমি আগেই বলে নিই তোমাদের কাছে, প্রাইড অ্যান্ড প্রেজুডিস বিখ্যাত একটা নোভেল। এই লেখিকার
তো তিনি আসলে এখানে চমৎকারভাবে কিছু ক্যারেক্টারের মাধ্যমে অসঙ্গতিগুলো তুলে ধরেছেন। তোমরা যদি আসলে এই গল্পটি সামারি বা সম্পূর্ণটা জানতে চাও তাহলে তুমি এটি লিখে নেটে সার্চ দিলেই এর সামারিটা জানতে পারবে। সেখানে এক মহিলার 5 কন্যা ছিল এবং তিনি উচ্চবিলাসী ছিলেন এবং অহংকারী ছিলেন। তিনি তার এই 5 কন্যাকে অন্য বিলাসী বা ধনী পুরুষের সাথে বিয়ে দিতে চেতেন এবং সেখান থেকে ছোট একটা ক্যারেক্টার যা এই 5 মেয়েকে উত্ত্যক্ত করতো বা এই 5 মেয়ের সাথে চাচা সম্পর্ক ছিল, চাচাতো ভাইও কোথাও রেফার করা রয়েছে। তো এই মিস্টার কলিন্স ওই প্রাইড অ্যান্ড প্রেজুডিস একটি সামান্য অংশ জুড়ে রয়েছে, তারই ক্যারেক্টারটা এখানে আসলে আমাদের দিয়ে দেওয়া হয়েছে। মিস্টার কলিন্স কিন্তু ওই প্রাইড অ্যান্ড প্রেজুডিস থেকে নিয়ে আসা হয়েছে। তার জীবন ব্যবস্থা কেমন ছিল, ও যে সে কী পড়াশোনা করেছে এবং তার বাবার কতটা গুরুত্ব ছিল তার জীবনে, আমরা এটা এখানে জানতে পারবো। আর আমি আগেই বলে নিই এখানে যে বেশ কিছু কঠিন শব্দ রয়েছে যেগুলো আমরা আসলে বোঝার চেষ্টা করব এবং বারবার সেগুলো বলে এবং নোট করার চেষ্টা করব যাতে সহজে আমরা অর্থগুলো মনে রাখতে পারি। মিস্টার কলিন্স ওয়াজ নট এ সেন্সিবল ম্যান, অর্থাৎ সেন্সিবল মানে বিচক্ষণ। মিস্টার কলিন্স একজন বিচক্ষণ মানুষ ছিলেন না। কি ছিলেন? অ্যান্ড ডিফিসিয়েন্সি অফ নেচার হ্যাড বিন বাট লিটিল অ্যাসিস্টেড বাই এডুকেশন অর সোসাইটি, এবং শিক্ষা সমাজ ব্যবস্থার ঘাটতিকে সামান্যই উন্নতি করেছিল। আমরা ডিফিসিয়েন্সি কথাটা বোঝার চেষ্টা করব। অবশ্যই ডিফিসিয়েন্সি চমৎকার একটি ওয়ার্ড, যা দ্বারা ঘাটতি, অর্থাৎ ডিফিসিয়েন্সি বলতে ঘাটতি অব নেচার, তার নেচারের ঘাটতি ছিল, আচরণের ঘাটতি ছিল। এবং এখানে অ্যাসিস্ট একটা শব্দ ব্যবহার করা হয়েছে যা সাহায্য করা, অ্যাসিস্ট মানে সাহায্য করা, এডুকেশন মানে শিক্ষা, অর সোসাইটি মানে সমাজে, শিক্ষা ও সমাজ ব্যবস্থার তার এই ঘাটতিকে সামান্যই উন্নত করেছিল। The greatest part of his life having been spent under the guidance of the illiterate and miserly father, এখানে বোঝার চেষ্টা করো তার জীবনের সবচেয়ে বড় অংশ কেটেছে একজন নিরক্ষর। তার বাবা কি ছিল? তার বাবাটা ছিল নিরক্ষর, ইলিটারেট এবং মাইজার শব্দের অর্থ হলো তোমার কৃপণ বাবার অধীনে বা তত্ত্বাবধানে তার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ কেটে যায়। তার বাবা সম্পর্কে আমরা এই লাইনটাতে জানতে পারি। অ্যান্ড দো হি ব্যালেন্সড টু ওয়ান অফ দ্য universities he had merely kept the necessary terms. যদিও তিনি একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, তবে তিনি কেবল প্রয়োজনীয় সম্পর্কগুলো টিকে রেখেছিলেন এবং একটি নির্দিষ্ট পরিচিতি বলয় তৈরি না করে। উইথাউট ফর্মিং মানে তৈরি করা, ইট এনি ইউজফুল অ্যাকোয়েন্টেন্স মানে পরিচিতি। অর্থাৎ এখানে ব্যাপারটা হলো যে প্রয়োজনীয় যতটুকু বিষয় সম্পর্ক টিকিয়ে রাখার জন্য তিনি ততটুকুই করেছিলেন এবং নির্দিষ্ট যে পরিচিতি বলয় তৈরি না করেও, তার নির্দিষ্ট অতিরিক্ত পরিচিতি ছিল না, যতটুকু দরকার ততটুকু। আমরা এই অংশটা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে পুরো অর্থটা কি তার বাবা সম্পর্কে এবং সে কিভাবে পড়াশোনা করতো, প্রয়োজনের বেশি অনেক কিছু দরকার হলেও সে করতো না, এই অংশটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। এবং আমরা এবার পরবর্তী অংশটা দেখব। পরবর্তী অংশটা কি বলেছে? দ্য সাবজেকশন ইন হুইচ হিজ ফাদার হ্যাড ব্রট হিম আপ হ্যাড গিভেন হিম অরিজিনালি দ্য গ্রেট হিউম্যানিটি অফ ম্যানার, অর্থাৎ যে বশ্যতা সাবজেকশন মানে আমরা আসলে অধীন বলবো, তার অধীনে তার পিতা তাকে লালন পালন করেছিলেন আর তাকে প্রকৃতপক্ষে কি অত্যন্ত নম্র আচরণ শিখিয়েছিল। আসলে কিপটা মানুষ ছিল কিন্তু হিউম্যানিটি অফ নেচার, অত্যন্ত নম্র, হিউম্যানিটি মানে নম্র, অফ ম্যানার মানে আচরণ, অরিজিনালি সত্যিকারে আসলে কিন্তু তার বাবা তাকে নম্র আচরণ শিখিয়েছিল, যদিও বা তার প্রয়োজনের বাইরে অন্য কোনো খরচ বা টাকা পয়সা দিত না। বাট ইট ওয়াজ নাও এ গুড ডিল counteracted by the self-conceit of a weak head. এই কথাটা বোঝার চেষ্টা করো। এখানে কি বলেছে যে তোমার কাউন্টারঅ্যাক্ট মানে পাল্টা বা ব্যর্থ হয়ে যাওয়া, পাল্টা ব্যবস্থা নেওয়া বা ব্যর্থ হওয়া, কাউন্টারঅ্যাক্ট। তাহলে পুরো অর্থটা কি হচ্ছে? কিন্তু এখন তার নম্রতা অনেকটা দুর্বল, মাথার আত্ম অহংকার
অবসর জীবনযাপন এবং দ্রুত অপ্রত্যাশিত সমৃদ্ধির দিকে নিয়ে গেছে। আমরা এটা আরেকটু বোঝার চেষ্টা করি এখান থেকে। But it is now a good deal counteracted by the self-conceit. Self-conceit বলতে কি বোঝাচ্ছ? Self-conceit মানে আত্ম অহংকার এবং অপে উইক ডেট। এই যে ছোটোবেলায় তার যে বাবা একটু তাকে ভদ্রতা শিখিয়েছে, নম্রতা শিখিয়েছে, সেটা ছোটোবেলায় ঠিক ছিল, কিন্তু এখন অবধি পর্যন্ত তার এটা নেই এবং সে আত্মঅহংবোধে ভোগে। গিভিং ইন দ্য রিটায়ারমেন্ট অর্থাৎ কি অবসর জীবনযাপন, অ্যান্ড দ্য কনসিকুয়েন্সিয়াল ফিলিংস মানে অপ্রত্যাশিত সমৃদ্ধি অফ দ্য আর্লি আনএক্সপেক্টেড প্রসপারিটি। যদি আমরা কনসিকুয়েন্সিয়াল ফিলিং বুঝি তাহলে কি যে এটা আমাদের অনুভূতি, অর্থাৎ আত্মসমৃদ্ধির তার যে অনুভূতিটা এবং অপ্রত্যাশিত যে তার উন্নতিটা, এইটা তার একটা অহংবোধের কারণ। প্রথমেই তার বাবার সম্পর্কে আমরা জানলাম এবং পরবর্তীতে জানলাম যে সে আসলে নম্রভদ্রতা শিখেছে তার বাবার কাছে, কিন্তু এই নম্রভদ্রতা শিখে যে যতটুকু পড়াশোনা করেছে সে তার কারণে সে কি আজকে অহংবোধে ভুগতেছে এবং অহংবোধে সে কি নিজেকে অবসর করেছে এবং হঠাৎ সফলতা পাওয়ার কারণে তাই সে আর সাধারণ জীবনযাপন করে না। তাহলে এই পর্যন্ত আমরা অর্থটা পুরোটা দেখতে পাচ্ছি স্ক্রিনে যে এর অর্থটা কি হতে পারে। এ ফরচুনেট চান্স হ্যাড রিকমেন্ডেড হিম, অর্থাৎ একটা সুবর্ণ সুযোগ তাকে দিয়ে দেওয়া হয়েছিল বা পেয়েছিল। রিকমেন্ডেড এখানে সুপারিশ করা, কিন্তু আসলে এখানে তিনি পেয়েছিলেন অর্থ হবে। টু লেডি ক্যাথরিন ডি বার্গ, এখানে এই নিয়ে একজন ভদ্র মহিলা যিনি ওনার লাইফে এসেছিলেন। when the living of হাউসফোর্ট ওয়াজ ভ্যাকেন্ট, হাউসফোর্ট মানে এই বাড়িটার নাম, একটা বাড়ি যখন খালি হয়েছিল অর্থাৎ ওই বাড়িতেই এই কলিন্স একটা সুযোগ পেয়েছিলেন এই বার্গের সাথে দেখা করার জন্য। অ্যান্ড দ্য রেসপেক্ট হুইস, এবং যে শ্রদ্ধা তার ছিল, হি ফেল্ট ফর হাই র্যাঙ্ক, উচ্চ মাত্রার যে তার শ্রদ্ধাবোধ ছিল ডিবার্কের জন্য, তিনি সেটা দেখিয়েছিলেন। অ্যান্ড হিজ ভেনারেশন ফর হার ওয়াজ হিজ প্যাট্রোনেস। এই ভেনারেশন শব্দটা আর প্যাট্রোনেস শব্দটা একটু বোঝার চেষ্টা করো। প্যাট্রোনেস শব্দের অর্থ হলো মহিলা পৃষ্ঠপোষক, অর্থাৎ মহিলাকে শ্রদ্ধা জানানো, আর ভেনারেশন শব্দের অর্থ হলো গভীর শ্রদ্ধা, অর্থাৎ তিনি মহিলাকে এই যে গভীর শ্রদ্ধা দিয়েছিলেন। মহিলা বলতে এই যে ক্যাথরিন ডি বার্কের কথা বলা হয়েছে। মিংলিং শব্দের অর্থ হলো মেশানো, উইথ এ ভেরি গুড অপিনিয়ন্স অফ হিমসেলফ, তার নিজস্ব যে মতামত এইটা তিনি ব্যক্ত করেছিলেন। অফিস অথরি অ্যাজ এ ক্লার্জিম্যান মানে পাদ্রি মানে বোঝো আমাদের যেমন মৌলভী বা হিন্দু ধর্মের যেমন তোমার ওদের নিজস্ব যে ব্যক্তি থাকে মন্দিরে তাকে বলা হয়েছে বা আমরা মৌলভী বলি ইংরেজিতে, বা খ্রিস্টানরা তাকে ক্লার্জিম্যান বলে। অ্যান্ড হিজ রাইট অ্যাজ এ রেক্টর ম্যাট হিম অ্যাস্ট্রোলজার এ মিক্সচার অফ রাইট অ্যান্ড অবসিকুয়েন্সেস শব্দটা নতুন একটা শব্দ, বোঝার চেষ্টা করো। এটি অর্থ হলো প্রদর্শন, মাত্রাতিরিক্ত যখন কেউ সম্মান প্রদর্শন করে তখন সেটি ইংরেজিতে অবসিকুয়েন্স বলা হয়। সেলফ ইম্পর্টেন্স অ্যান্ড হিউম্যানিটি, পুরো অর্থটি হলো যে এই যে এক মহিলা রয়েছে, এই মহিলার সান্নিধ্যে তিনি আসলে অতিরিক্ত সম্মান দেখিয়েছিলেন এই মহিলাকে, এবং এই মহিলাকে অতিরিক্ত সম্মান দেখাতে গিয়ে তিনি যে সম্মানবোধের অধিকারী হয়েছিলেন সেটিও তার একটা অহংবোধের কারণ ছিল। অর্থাৎ পুরো এই অর্থটা থার্ড স্পেসের আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ অবশ্যই, যেখানে সম্পূর্ণভাবেই তিনি সৌভাগ্যবান কেন বলা হয়েছে এবং লেডি ক্যাথরিনের কথা বলা হয়েছে। পুরো প্যাসেজটি সম্পূর্ণ দেয়া রয়েছে। কলিন্স ওই প্রাইড অ্যান্ড প্রেজুডিসের যে অংশ জুড়ে রয়েছে তারও সামান্য একটি অংশ এখানে দেওয়া রয়েছে। তার ক্যারেক্টার, তার অহংবোধ এবং তার বিভিন্ন দিক জন অস্টিন সুন্দরভাবে তুলে ধরেছেন। এবার আমরা কি করব, আমরা এই প্রশ্ন যে 5টি রয়েছে এই কলিন্স সম্পর্কে এই 5টি সম্ভাব্য উত্তর আমরা দেখে নিব কিভাবে সহজে লেখা যায়।
আমরা এ নম্বর কোশ্চেনটি দেখার চেষ্টা করি, হাউ ওয়াজ মিস্টার কলিন্স চাইল্ডহুড, অর্থাৎ মিস্টার কলিন্সের চাইল্ডহুডটা কেমন ছিল। আমরা জানি যে মিস্টার কলিন্স স্পেন্ট এ লার্জ পোর্শন অফ হিজ লাভ আন্ডার হিজ ফাদার্স গাইডেন্স। এটা কিন্তু প্যাসেজ থেকেই নেওয়া রয়েছে লাইনগুলো, যাতে তোমরা সহজে বুঝতে পারো যে তার বাবার অধীনে সে একটা জীবনের অংশ কাটিয়েছেন এবং তার বাবা কী করেছিল, তাকে যে কম পয়সা দিত বা তার অধীনে রেখে তাকে যে প্রকৃত শিক্ষা দিয়েছিল, যদিও বা খরচ কম করেছে কিন্তু তাকে আচার আচরণের দিক দিয়ে সুন্দর শিক্ষা দিয়েছিল। এই যে অর্থটা দিয়ে দেওয়া রয়েছে এবং প্রশ্নের উত্তরটাও দিয়ে দেওয়া রয়েছে, তোমরা বাংলা অর্থ জেনে এভাবে সুন্দর করে পড়ে নিতে পারো এবং নতুন নতুন যে ওয়ার্ডগুলো আছে তার সাথে মিল রেখে বাংলা অর্থগুলো তোমরা সুন্দর করে বুঝে নিতে পারো। চলো আমরা এবার বি নাম্বারের অ্যান্সারটা দেখে আসি। বি নাম্বারের অ্যান্সারটা দেখার চেষ্টা করো। বি নাম্বারের অ্যান্সারটা কী বলছে এখানে, কোশ্চেনটা হলো হাউ ডিড মিস্টার কলিন্স ফাদার ইনফ্লুয়েন্স হিম, জনাব কলিন্সের বাবা কিভাবে তাকে প্রভাবিত করেছিলেন, অর্থাৎ তার বাবা যে ক্যারেক্টারই হোক না কেন তার কার্যকলাপ কিভাবে মূলত তোমার এই কলিন্সের জীবনে প্রভাব বিস্তার করেছে সেটা আমরা দেখে নিব। আসলে প্রতিটি ওয়ার্ড ধরে ধরে পড়ানো সম্ভব নয়, কারণ অনেক সময়ের ব্যাপার। আমি লিখে দিয়েছি প্যাসেজের সাথে মিল রেখে, তোমরা একটু দেখে নিবে, অর্থও আমি দিব যাতে তোমার বুঝতে সুবিধা হয়। মিস্টার কলিন্স ফাদার প্লেড এ সিগনিফিক্যান্ট রোল ইন শেপিং হিজ ক্যারেক্টার। শেপিং মানে তার ক্যারেক্টার তৈরি করে দিয়েছিল। দ্য প্যাসেজ শোজ দ্যাট মিস্টার কলিন্স ম্যানার ওয়াজ গ্রেটলি হামবেল্ড, নম্র হয়েছিল বাই হিজ ফাদার সাবজেকশন, তার বাবার অধীনে। বাট অ্যাজ হি গট ওল্ডার অ্যান্ড এক্সপিরিয়েন্স, যখন সে বড় হচ্ছিল, আনটিপিসিটেড প্রসপারিটি আনএক্সপেক্টেড, এখানে যে ব্যাপারটা হলো আনএন্টিসিপেট বলতে যে বোঝানো হচ্ছে, আনএন্টিসিপেট মানে অপ্রত্যাশিত যে তার সফলতা এসেছিল, তার কারণে সে কী হয়েছিল, সে অহংবোধ হয়ে গেছিলো, সেলফ কনসিট, আত্ম অহংবোধে ভুগতেছিল এবং তার বাবার যে কষ্ট করা, তার আচরণ শেখা সবটাই বৃথা গিয়েছিল তার অহংবোধের কারণে। এবার অর্থটা তোমরা দেখতে পাচ্ছ, অর্থটা আমি দিয়ে দিয়েছি। আগে ইংলিশটা লিখে নিবে, ইংলিশটা লিখে নেওয়ার পর এই বাংলা অর্থ অনুসারে সেটি মনে রাখবে, তাহলেই সবচেয়ে বেশি সহজ হবে তোমার বিষয়টা। এবার আমরা সি নাম্বারটা দেখি। সি নাম্বার কোশ্চেনটা অনেক সহজ। কি বলছে, হোয়াট লাকি ইভেন্ট ইন্ট্রোডিউস মিস্টার কলিন্স টু লেডি ক্যাথরিন ডি বার্গ, অর্থাৎ কোন সৌভাগ্যের ঘটনার জবাব কলিন্সকে লেডি ক্যাথরিন ডি বার্গের সাথে পরিচয় করিয়ে দিয়েছিল। আমরা জানি যে এখানে by chance, Mr. Collins was recommended to the Lady Catherine de Bourgh when the living of the houseboat become vacant. এখানে হ্যান্ডস্পট দেওয়া আছে, এই হ্যান্ডস্পট মানে হলো এই বাড়িটা যখন খালি হয়েছিল, অন্য একজন মনে হয় এই বাড়িতে ছিল, এই বাড়িটি যখন ভ্যাকেন্ট হয়েছিল তার জায়গায় আসলে এই যে কলিন্স এসেছিল এবং তার এই যে লেডি ডি বার্গের শরণাপন্ন হতে পেরেছিল এবং তার সাথে থেকে তিনি যে আচরণ দেখিয়েছিলেন, যে তিনি মনে করেছিলেন যে তার আচরণ অনেক ভালো, এজন্যই কিন্তু তিনি আরও আত্ম অহংবোধে ভুগতেছিলেন। এবার আমরা ডি নাম্বারটা দেখব। ডি নাম্বারটা এখানে দেখো কি বলছে। ডি নাম্বারটা কোশ্চেন, এখানে প্রশ্নটা দেওয়া নেই, প্রশ্নটা একটু তোমরা দেখে নিও, প্রশ্নটা মিস হয়ে গিয়েছে। তারপর আমি প্রশ্নের অর্থটা ছিল কি, যে অহংকার এবং বিনয়, এখানে এ মিক্স অফ প্রাইড অ্যান্ড হাম্বেলনেস, সেলফ ইম্পর্টেন্স অফ অবিডিয়েন্স, টেল আস মিস্টার কলিন্স, অর্থাৎ অহংকার এবং বিনয় ও অভিমান, আত্ম অভিমান বা আনুগত্যের মিশ্রণ যে জনাব কলিন্স সম্পর্কে আমাদেরকে কি বলে, অর্থাৎ ওর যে ক্যারেক্টারটা প্রথমে বিনয়ী ছিল পরে অহংকারী হয়েছে, এইটা সম্পর্কে আমরা কি জানতে পারি বা আমাদেরকে কি বলায় সেটা আমরা দেখব একটু। দ্য ডিসক্রিপশন অফ মিস্টার কলিন্স এ মিক্সচার অফ প্রাইড অ্যান্ড ওবিডিয়েন্সনেস, সেলফ ইম্পর্টেন্স অ্যান্ড দ্য হিউম্যালিটি ইন্ডিকেটস এ কমপ্লেক্স অ্যান্ড কন্ট্রাডিক্টরি পার্সোনালিটি, অর্থাৎ প্রথম যে মানুষটাকে আমরা দেখলাম যে নম্র ভদ্র ছিল, তার বাবা কিপ্টে ছিল, তারপরেও সে সঠিক আচরণ শিখেছে, কিন্তু পরবর্তীতে বড় হয়ে সে আসলে আত্ম অহংবোধে ভুগলো। এই যে একটা কমপ্লেক্সিটি, অর্থাৎ দ্বৈত আচরণ আমরা দেখতে পাচ্ছি তার ক্যারেক্টারের মধ্যে, এইটা আমরা আসলে প্রত্যেক তার বেশি আমরা এটাকে অবাক হয়ে যাচ্ছি যে কীভাবে সে আত্ম অহংবোধে ট্রান্সফর্ম হয় সেটি।
তারপরে ইংলিশটা লিখে নিবে, তারপরে যে বাংলাটা রয়েছে শেষের দিকে আসলে এটা বলা হয়েছে যে হি হ্যাজ সামহট অফ দ্য প্রাইডফুল নেচার প্রবাবলি বিকজ অফ হিস পাওয়ার অ্যাজ এ ক্লার্জিম্যান, অর্থাৎ যখন সে পাদ্রী হয়, আসলে পাদ্রী কিন্তু একটা সমাজের যোগ্য একটা ব্যক্তি বা স্বনামধন্য একটা ব্যক্তি, যখন সে একটা পাদ্রী হয়ে যায় মূলত তখনই কিন্তু তার অহংবোধটা প্রচণ্ডভাবে বেড়ে যায়। এই কথাটি বলার চেষ্টা করা হয়েছে এখানে। এই যে বাংলাটি দেওয়া হয়েছে, তুমি বাংলাটি সুন্দরভাবে লিখে নিবে। এবার আমরা আসি সর্বশেষ কোশ্চেনটিতে কী বলা হয়েছে যে হোয়াট ডাজ অ্যাবাউট সোসাইটি মাইট দ্য অথর বি এক্সপ্রেসিং থ্রু দ্য মিস্টার কলিংস। আসলে মিস্টার কলিংসের মাধ্যমে আসলে জেন অস্টিন কী বোঝাতে চেয়েছেন, সমাজের কী বিষয়গুলো তুলে ধরেছেন সেটি দেওয়া রয়েছে। আসলে মূলত ইংলিশটা আগে লিখে নিবা, আমি একটু বর্ণনা করি তাহলে তোমার কাছে আরও ইজি হবে। ইংলিশটা যেটা দেয়া হয়েছে মূলত আসলে সমাজের কিছু কিছু মানুষের যে অসঙ্গতি রয়েছে এবং সমাজে তার একটা অবস্থান পরিবর্তন হলে তার প্রকৃত যে অহংবোধ সেটা বেরিয়ে আসে, সেটা এই চিত্রের মাধ্যমে আমরা জানতে পারি। মিস্টার কলিন্স আসলে নম্রভদ্র ছিল, কিন্তু যখন তার অবস্থান পরিবর্তন হয় তার আচরণও সেই সাথে পরিবর্তন হতে থাকে এবং তার দৃষ্টিভঙ্গিও পরিবর্তন হতে থাকে। আমরা এই যে বাংলা অর্থটাও দিয়ে দিলাম, বাংলা অর্থটা যখন তুমি জানতে পারবে তখন তোমার কাছে আরও ইজি মনে হবে। আসলে এটা নিয়ে আরও একটি অ্যাক্টিভিটি রয়েছে মিস্টার কলিন্স। আমি আবারও বলতেছি, প্রাইড অ্যান্ড প্রেজুডিস তুমি যদি বুঝতে চাও, প্রাইড অ্যান্ড প্রেজুডিস সম্পূর্ণ ও নোভেলটি আসলে কোনো একটি সমাজের ইংল্যান্ডের অসঙ্গতিকে তুলে ধরা হয়েছে এবং জন অস্টিন এখানে ইম্পর্টেন্ট কিছু ক্যারেক্টারের মাধ্যমে জেন এলিজাবেথ বেনেট, ওরা 5 বোনরা ছিল এবং তাদের যে প্রেমিক বেংলি ছিল, ডার্সি ছিল, এগুলো যদি তুমি একটু উপন্যাসটা ভালো করে জানো, কারো কাছে শুনে নাও, তাহলে কিন্তু এই কলিন সম্পর্কে আরও তুমি ডিটেলস জানতে পারবে এবং সমাজের অসঙ্গতি, সমাজের যে বাজে চরিত্র, অহংকার ব্যক্তিগুলোর যে চিত্রায়িত জেন অস্টিন করেছেন তা আমরা এই সামান্যর মাধ্যমে ঠিক বুঝতে পারবো না। আমাদের পুরো উপন্যাসটা সামারিটাও যদি আমরা জানতে পারি তাহলে কিন্তু আমরা সহজেই আমরা আসলে জন অস্টিন কী বোঝাতে চাচ্ছেন সেটা আমরা বুঝতে পারবো। তো ভালো থাকো, সুন্দর থাকো। 5টি প্রশ্নের উত্তর দেওয়া হলো এবং পাঠের অর্থ দেওয়া হলো। নেক্সট ভিডিওতে আমরা পরবর্তী অংশটুকু দেখব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।